রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে, সঙ্গে আছি সালেজুর চৌধুরী এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো সংবাদে। রাজধানী জুড়ে হঠাৎ নাশকতা, শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকার 8টি স্থানে বাসে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। পুলিশ এই ঘটনাকে নাশকতা বলছে। ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের ধরতে অভিযানে তারা। নয়াপল্টন থেকে বিএনপির 10 নেতাকর্মীকে আটক করা হয়েছে। বাসে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের রিপোর্টে। শান্ত শহরে হঠাৎই বাসে আগুন দেওয়ার ঘটনা। ভাটারা, শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল, নয়াবাজার ও শাহজাহানপুর এলাকায় বেশ কয়েকটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসে আগুন দেওয়ার প্রথম ঘটনা দুপুর 12:30টার দিকে। এরপর আরও বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয়। প্রেসক্লাবের সামনে রজনীগন্ধা নামে একটি যাত্রীবাহী বাসে হঠাৎই আগুন দেয়। তাৎক্ষণিকভাবে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। পল্টন থেকে যাত্রী উঠাইছি, যাত্রী উঠায় ওস্তাদ গাড়ি টান দিয়েছে, টান দেওয়ার সাথে সাথে প্রেস ক্লাব মোড়টা আওয়ার আগে দিয়ে পিছন থেকে আগুন ধরছে। তা আগুন পিছন থেকে আগুন ধরার সাথে সাথে যাত্রী শুধু লাফায় পড়তেছে। তা আমিও নেমে গেছি, আমার ড্রাইভার গাড়ি চাপায় পরে ড্যাংমুড়ে নামছে। শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে একটি বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়া গুলিস্তানে রমনা ভবনের সামনে, মতিঝিলে মধুমিতা সিনেমা হলের সামনে এবং নয়াবাজার ও শাহজাহানপুরেও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনা দুষ্কৃতিকারীরা করেছে। কারা করেছে আপনারা কম বেশি বুঝতে পারছেন। আমরা আমাদের ভিডিও ফুটেজ থেকে শুরু করে যা যা আছে উইটনেসের সাক্ষ্য অনুযায়ী এদেরকে খুঁজে বের করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিব। রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির একজন সহ সাংগঠনিক সম্পাদক সহ অন্তত 10 জনকে আটক করা হয়েছে। নাশকতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও এর আশেপাশের এলাকায় বিক্ষোভ করেছেন দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানীর উত্তর বাড্ডা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী প্লাবন রহমান। প্লাবন, আজকে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাজধানীর সড়কের কি প্রভাব পড়েছে? অর্থের সন্ধ্যার দিকে আমরা দেখেছি যে অনেক বেশি যানজট ছিল, কারণ আপনি জানেন যে একরকম জনমনে আতঙ্ক তৈরি হচ্ছে, ভীতি তৈরি হচ্ছে। অনেকে উদ্বেগ নিয়ে আসলে অফিসের পরেই যার যার বাসায় পথে আসলে রওনা হয়েছিলেন। সে কারণে বেশ যানজট আমরা অফিস অর্থাৎ 5টার পরে দেখেছি রাজধানী জুড়েই, এবং রাত যত গভীর হচ্ছে ততই কিন্তু অবস্থা স্বাভাবিকের দিকে যাচ্ছে। এখন আমি যেখানে দাঁড়িয়েছি উত্তর বাড্ডা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই রাস্তার পেছনে, অন্তত বাড্ডার থেকে বসুন্ধরা হয়ে যমুনা ফেচরপাকের সামনে দিয়ে একেবারেই বিমানবন্দরগামী যে পথ, এই পথে কিন্তু যানজট নেই বললে চলে, তুলনামূলক যানজট কম। মাঝে মধ্যেই তারপরেও যানজট লাগছে, তবে উল্টা পথে যেটি আসলে বিমানবন্দর থেকে বসুন্ধরা গেট হয়ে যেটি উত্তর বাড্ডা কমলাপুরের দিকে চলে গেছে, এই রাস্তায় প্রচণ্ড যানজট, গাড়ি একেবারেই নড়ছে না, ভয়াবহ যানজট এই রাস্তায়। সব মিলিয়ে যেটি বলতে চাই যে আসলে সাধারণ মানুষ অনেকের সঙ্গে আমরা কথা বলেছি এই ঘটনার পরে, কারণ অনাকাঙ্ক্ষিত ঘটনা। অনেকেই আসলে 2014 সালে যে জাতীয় নির্বাচন, তার আগের যে অগ্নিসংযোগ, আগুন সন্ত্রাস, সেই ঘটনার সময় আসলে ফিরে গেছেন, কারণ দীর্ঘদিন এরকম অগ্নিসংযোগের ঘটনা কিন্তু ঘটেনি রাজধানী জুড়ে। সেই জায়গাটাই অন্তত মানুষ আতঙ্কিত, কারণ হঠাৎ করে এরকম একটি ঘটনা, এটির জন্য কেউ আসলে প্রস্তুত ছিল না। আমি কিছুক্ষণ আগে বিএনপি অফিসে ছিলাম, সেখানে বিএনপির পক্ষ থেকে পুলিশ যেমনটা বলেছে, স্পষ্ট করে আসলে বলেনি, তারপরেও যেটি আসলে বলার চেষ্টা করেছে যারা বিরোধী পক্ষ, যারা রাজনীতির ফায়দা নিতে চায়, এবং এই মানে উপনির্বাচনের দিনে এরকম একটি ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে। তবে বিএনপি যেটি বলছে, এর সঙ্গে আসলে বিএনপির কিংবা বিরোধী পক্ষের রাজনৈতিক দলের কোনো রকম সংশ্লিষ্টতা নেই। তারা নিরপেক্ষ তদন্ত চেয়েছে, যারাই এর পিছনে জড়িত থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও আসলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সাধারণ মানুষ যেটি আসলে বলার চেষ্টা করছে যে দীর্ঘদিন ধরে একরকম শান্তশিষ্ট পরিবেশ, রাজধানীতে এরকম উদ্বেগ উৎকণ্ঠা আসলে পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। মানুষ নিরাপদে অফিস করেছে, অফিস থেকে বাসায় ফিরেছে। যানজট নিত্যদিনের দুর্ভোগ, কিন্তু বিষয় যেটি দাঁড়াচ্ছে যে নতুন করে আবার একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হচ্ছে, কারণ একটা বড় অংশের মানুষ কিন্তু এই গণপরিবহন বাসে করে আসলে অফিসে যাতায়াত করে, কর্মস্থলে যান। তো সেই জায়গাটাই, এই যে নিরাপত্তাহীনতা, সেই জায়গাটাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি কাজ করার তাগিদ তারা দিচ্ছেন, যাতে করে
পরবর্তীতে অন্তত এরকম ঘটনা, অগ্নি সন্ত্রাসের মতো ঘটনা করার সাহস অন্তত যাতে কেউ না পায়, সেজন্য খুব দ্রুত যাতে এই যে 8টি স্থানে গণপরিবহন অগ্নিসংযোগের ঘটনা ঘটলো, খুব দ্রুত যাতে এর পেছনে যারা রয়েছেন কিংবা যারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আনার তাগিদ দিচ্ছেন সাধারণ মানুষ। তো মোটামুটি এই ছিল এই রাতে যানজট কম, তুলনামূলক স্বস্তি এখন রাজধানী জুড়ে। এই ছিল উত্তর বাড্ডা থেকে আমার কাছে। প্লাবন, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে সহকর্মী প্লাবন রহমান যুক্ত হয়েছিলেন উত্তর বাড্ডা থেকে। সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনে রেকর্ড ভোটের ব্যবধানে জয় পেয়েছে আওয়ামী লীগ প্রার্থী তানভীর শাকিল জয়। এই আসনের নির্বাচনও প্রত্যাখ্যান করেছে বিএনপি। ভোট গ্রহণ শেষ হবার পর বিকেল 4:30টার দিকে বিএনপি প্রার্থী সেলিম রেজা জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে পুনরায় ভোটের দাবি জানান। তবে বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ প্রার্থী তানভীর শাকিল জয় দাবি করেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। এর আগে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 171টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলে। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী 1,87,325 ও বিএনপি প্রার্থী মাত্র 468টি ভোট পেয়েছেন। এই নির্বাচন প্রহসনমূলক নির্বাচন বলেই আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করছি এবং আমরা পুনরায় আবার নির্বাচনী কমিশনের কাছে আমাদের আহ্বান থাকবে যে পুনরায় গাজীপুরে আবার নতুন করে উপনির্বাচন দেওয়া হবে। বিরোধী পক্ষের ব্যাপারে আমি যেটি বলতে চাই যে আমরা মানুষের জন্য কাজ করতে করতে এবং ভোটের প্রচারণা করতে করতে ক্লান্ত, আর ওনারা মিথ্যা অভিযোগ আর এসব ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলতে বলতে ক্লান্ত। এগুলোতে কোনো ভিত্তি নেই। এবং ঢাকা 18 এবং সিরাজগঞ্জ 1-এর উপনির্বাচনে ভোট ডাকাতির অপকর্ম আড়াল করতেই বাসে আগুন দিয়েছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। তারা বলেন, হঠাৎ করে রাজধানীর কয়েকটি স্থানে নিজেরা আগুন দিয়ে বিএনপির নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। নির্বাচনের দিনে এই অগ্নিসংযোগের ঘটনাকে আমরা রহস্যজনক মনে করি এবং এটা উদ্দেশ্যমূলক এবং এটা একটা পরিকল্পিত ঘটনা বলে আমরা এইসব ন্যাক্কারজনক ঘটনার সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। বিএনপি এই ষড়যন্ত্র চক্রান্তের রাজনীতিতে বা সন্ত্রাসের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য নির্বাচন কমিশনারদের। নির্বাচন সুষ্ঠু হয়েছে এমন দাবি সরকারি দলের প্রার্থীর, তবে প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি প্রধান প্রতিদ্বন্দ্বী দলের। দিনভর আলোচনার খোরাক জোগাল ঢাকা 18 সংসদীয় আসনের উপনির্বাচন। সবশেষ 15%-এরও কম ভোটে বেসরকারিভাবে নির্বাচিত নৌকা প্রার্থী। তৌহিদ শান্ত এবং হাসান পারভেজকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। ঢাকা 18 সংসদীয় আসনের উপনির্বাচন বৃহস্পতিবার সকাল 8টায় শুরু হয়। ইভিএমে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। শুরু থেকেই ভোটার উপস্থিতি ছিল কম। আমি পারছি সুন্দরভাবে দিছি, আমার পছন্দের ভোটারকেই ভোট দিছি। টালি লাগাইয়া পরে আমারে কইলে আমি কই দিবেন, আমি কইলে আমি জানো তারা ঠিক তেমন মতন দিয়া দিছে। আমরা ছাত্রলীগ কর্মী, আমরা যদি ভোট না ঠিকমতো না দিতে পারি। সকাল 10টার দিকে ভোট দেন বিএনপি প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। এ সময় প্রশাসন ক্ষমতাসীনদের পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। পরে পুনর্নির্বাচনেরও দাবি জানান। সাধারণ ভোটাররা সেখানে ভোট কেন্দ্রে যেতে পারতেছে না, ভয়ভীতি দেখাচ্ছে, আমাদের নেতাকর্মীদেরকে মারধর করে বের করে দিচ্ছে, কোনো জায়গায় আমাদের এজেন্ট ঢুকতে দিচ্ছে না। প্রায় একই সময়ে উত্তরার একটি স্কুলে ভোট দিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ জানান আওয়ামী লীগ প্রার্থী। এরা যখনই নির্বাচন করে তখন থেকে তারা অতীতের যে কথাগুলি বলে আসছে এই কথাগুলি বলে, এখনো তাই বলছে, এগুলি সম্পূর্ণ মিথ্যা। বেলা 11:30টার দিকে ভোট দেন এই আসনেরই ভোটার প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা। এ সময় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের শেখা উচিত বলে মন্তব্য করেন তিনি। একটাও কেন্দ্র তারা করেনি, একটা কেন্দ্র দখল করেনি। আমাদের কাছ থেকে শিক্ষাটা নেওয়া উচিত, কারণ আমেরিকা 4-5 দিনেও ভোট গণনা করতে পারে না, আর আমরা এই মধ্যে 4-5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে ভোট গণনা করে কেন্দ্রে ঘোষণা দিয়ে দেই। এদিকে নির্বাচন কমিশনে বসে এর ঠিক পাল্টা বক্তব্য নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের। এই 70টা বুথের মধ্যে 69টা বুথের মধ্যে আমি বিরোধী দলের কোনো পোলিং এজেন্ট আমি দেখিনি। ভালো কথা, তাহলে এর বিপরীত দিকও আছে। হ্যাঁ, যে বাংলাদেশ থেকে শিক্ষা পেলাম না বলে আমি নির্বাচনে হেরে যাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প
ভোট গণনা শেষে রাত 9টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা, যেখানে 15%-এরও কম কাস্টিং ভোটে নির্বাচিত হন নৌকা প্রার্থী হাবিব হাসান। সর্বাধিক ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান, নৌকা প্রতীক। তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করিলাম। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা 18 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির 2 প্রার্থী সহ প্রতিদ্বন্দ্বিতা করেছেন 6 প্রার্থী। সজল দাস, নিউজ 24, ঢাকা। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শান্তি বজায় রাখা, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি এবং মাদকের হাত থেকে সমাজকে রক্ষা করতে সশস্ত্র বাহিনীর প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর বিভিন্ন স্থাপনার উদ্বোধন করে সরকার প্রধান আরও বলেন, যুব সমাজকে রক্ষা করতে পারলেই দেশের উন্নয়নে তাদের মেধা কাজে লাগানো যাবে। শাহ আলী জয়ের রিপোর্টে বিস্তারিত। সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কর্মকর্তা কর্মচারীদের জন্য ঢাকায় তৈরি হয়েছে 2টি 14তলা ভবন এবং 7তলা অফিসার্স মেস। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে স্থাপনাগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর হাতে তৈরি সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা নীতিমালার উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, একই নীতিমালা অনুসরণ করছে বর্তমান সশস্ত্র বাহিনীও। সততা নিষ্ঠার সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি, মানুষের প্রতি কর্তব্য পালন করবেন, সেটাই আমাদের কামনা। আপনারা সেটাই করবেন। ইতিহাসটা জানতে হবে, দেশকে জানতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষের জন্য কাজ করতে হবে। যে দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে, যে মানুষের প্রতি যদি দায়িত্ববোধ না থাকে, কর্তব্যবোধ না থাকে, তাহলে যে কোনো দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা যায় না। দেশের উন্নয়নে শান্তি বজায় রাখতে যথাযথ দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদক মুক্ত সমাজ গড়তে কাজ করে যাওয়ার নির্দেশ দেন। দেশের শান্তি বজায় রাখা একান্তভাবে দরকার। আমাদের দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস বা দুর্নীতি, মাদক, এগুলির হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে, সমাজকে এখান থেকে আমাদের বাঁচাতে হবে। তাহলেই আমাদের যে যুব সমাজ, তাদের মেধা আমরা কাজে লাগাতে পারবো, দেশের মানুষের শক্তিটাকে আমরা উন্নয়নের জন্য কাজে লাগাতে পারবো। আমাদের সেভাবেই আমাদের দেশকে গড়তে হবে। কাজে এই সব দিকে আমাদের প্রত্যেকে যার যার কিন্তু স্ব কর্মস্থলে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটাও যথাযথ পালন করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত এবং উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি 19 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়িয়ে আগামী 14 নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল সরকার। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের টিভিতে শ্রেণী পাঠদান সম্প্রচার করা হচ্ছে, আর উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা স্তরে অনলাইনে ক্লাস পরিচালনা করা হচ্ছে। প্রতিষ্ঠান বন্ধ, বেতন হয় না প্রায় 8 মাস, বন্ধ টিউশনও। কবে আবার স্বাভাবিক হবে সবকিছু তাও অজানা। এমনই বাস্তবতা প্রাথমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের। আয়ের উৎস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। শেখ শফিউদ্দিন জিন্নাকে সঙ্গে নিয়ে আরো দেখুন সজল দাসের রিপোর্টে। খোদেজা খাতুন 24 বছর ধরে করছেন শিক্ষকতা। করোনা প্রেক্ষাপটে বন্ধ প্রতিষ্ঠান, বন্ধ বেতনও। জমানো টাকায় এতদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে সংসার চলছিল, কিন্তু তাও শেষ। বাধ্য হয়েই শুরু করেছেন সেলাইয়ের কাজ। কোনো বেতন পাচ্ছি না, বর্তমানে আমার অবস্থা খুব শোচনীয়, সংসারে চলাটাই আমার খুব কষ্ট। একই অবস্থা কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের। বেশিরভাগ অভিভাবক করোনা প্রেক্ষাপটে স্কুলের বেতন দিতে আন্তরিক না হওয়ায় প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে পারবেন কিনা এ নিয়ে আছেন চরম দুশ্চিন্তায়। এপ্রিল মাস থেকে এই চলতি মাস পর্যন্ত আমি এখন পর্যন্ত 1 টাকাও ভাড়া দিতে পারিনি। ভেবে পাচ্ছি না কিভাবে আমার এই ভাড়াগুলি দিব।
খুদেজা আর হাবিবুরের মতো দেশের 50,000 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 20 লাখ শিক্ষক কর্মচারী পড়েছেন এমন জটিলতায়। করোনা প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই থমকে আছে দেশের শিক্ষা ব্যবস্থা, যে কারণে বিপাকে পড়েছেন শিক্ষক কর্মচারীরা। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা পেলেও বড় ধরনের বিপাকে পড়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। চাইছেন সরকারের সুনজর। এদিকে এই বাস্তবতায় প্রয়োজন মানে না আইন, এই কথাটি অনেকটাই বাস্তবে রূপ নিচ্ছে। সরকারি নির্দেশনার বাইরে গিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করেছে অনেক প্রতিষ্ঠান, যেখানে উপেক্ষিত করোনা প্রেক্ষাপট। আমরা সেভাবে বেতন আদায় করতে পারছি না, সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। সমস্ত কিছু বিবেচনা করে শর্ত সাপেক্ষে হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব দ্রুত চালু করে দেবেন। এক্ষেত্রে সন্তানের লেখাপড়া, স্বাস্থ্য সুরক্ষা আর স্কুল ফি নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। ছেলে মেয়েদের বাড়িতে পড়ায় মন বসে না, তাদের একটা বোরিং অবস্থা হয়ে গেছে। আমাদের কাজকর্ম নাই, স্কুল থেকে চাপ দিতেছে বেতনের জন্য। সব মিলিয়ে যতই সময় গড়াচ্ছে দেশের শিক্ষা সংশ্লিষ্টদের জন্য পরিস্থিতি ততই জটিল করে তুলছে করোনা প্রেক্ষাপট। সজল দাস, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এ সময় তিনি ব্যাংকের চেয়ারম্যান ডক্টর জায়েদ বক্ত এবং ব্যবস্থাপনা পরিচালক শামসুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন। পরে অগ্রণী ব্যাংকের বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন তিনি। সায়েম সোবহান আনভীর জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান, বলেন বঙ্গবন্ধু না থাকলে স্বাধীনতা আসতো না, আর স্বাধীনতা না এলে আজকের স্বাবলম্বী বাংলাদেশ তৈরি হতো না। বর্তমানে বড় শিল্প গোষ্ঠী কিংবা ব্যবসায়ী তৈরির ভিত জাতির পিতা দিয়ে গেছেন বলেও মত দেন তিনি। এ সময় তার সাথে কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন সহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন বসুন্ধরার সাথে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে তাদের। আগামী দিনেও কর্মসংস্থান তৈরিতে একসাথে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতির কথা জানান অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল ইসলাম। আজকে প্রায় 3 যুগ ধরে কিন্তু আমরা অগ্রণী ব্যাংক বসুন্ধরা গ্রুপের সাথে আছি, এবং আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবার ঘরে ঘরে যে উন্নয়নের যে ছোঁয়া যাবে এবং চাকরি দেওয়ার যে একটা আমাদের যে অঙ্গীকার ছিল, এই অঙ্গীকার বাস্তবায়নে আমি মনে করি বসুন্ধরা গ্রুপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাত 10টার সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। শর্ত সাপেক্ষে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজা বিন জাইনুদ্দিন এক বিবৃতিতে এই তথ্য জানান। বৈধকরণ প্রক্রিয়া আগামী সোমবার থেকে শুরু করে 2021 সালের 30 জুন পর্যন্ত চলবে। তবে এই প্রক্রিয়া ইমিগ্রেশন বিভাগ, মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা বাস্তবায়ন করবে। কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, পাম অয়েল এবং কৃষি, এই 4 সেক্টরে অবৈধরা বৈধতার সুযোগ পাবে। বর্তমানে করোনা মহামারীর কারণে অসংখ্য অভিবাসী কর্মী কাজ হারিয়ে কঠিন সময় পার করছেন। বৈধতা দেওয়ার ঘোষণায় অভিবাসী কর্মীদের মধ্যে স্বস্তি ফিরছে। বিভিন্ন দেশের 20 থেকে 30 লাখ অবৈধ অভিবাসী মালয়েশিয়ায় রয়েছে বলে মনে করছে এশিয়ার 20টি দেশের আঞ্চলিক সংগঠন কারাম এশিয়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত হোসেন। শাহাদাত, মালয়েশিয়া সরকারের এই সিদ্ধান্তের প্রক্রিয়া সম্পর্কে আমাদের জানাবেন এবং কি পরিমাণ বাংলাদেশি প্রবাসী বৈধতার সুযোগ পাবেন? প্রবাসী বাংলাদেশিদের মাঝে দীর্ঘদিনের দাবিটি যে বিভিন্নভাবে এটি বিভিন্ন এনজিওর মাধ্যম থেকে এবং বিভিন্নভাবে এটি উঠে আসছে মালয়েশিয়াতে যেসব অবৈধ অভিবাসীরা রয়েছে। তবে এখানে প্রবাসী বাংলাদেশিরা যদি বলেন, মালয়েশিয়াতে দ্বিতীয় বৃহত্তর অবৈধ অভিবাসী বাংলাদেশি, ইন্দোনেশিয়ার পরে দ্বিতীয় স্থানে রয়েছে প্রবাসী বাংলাদেশিরা। এবং এটি যদি বলি যে মালয়েশিয়াতে এর আগে যে মালয়েশিয়া সরকার যে একটি সুযোগ দিয়েছিল যে অবৈধ অভিবাসীদেরকে বৈধ করার, এখানে অনেকেই
দালালদেরকে টাকা দিয়ে এবং তারা ভুল জায়গায় টাকা দেওয়ার কারণে অনেক টাকা খরচ করার পরও প্রবাসী বাংলাদেশিরা তারা বৈধতার সুযোগ নিতে পারেনি। তো সেই বিবেচনা এখানে এই সুযোগটি প্রবাসী বাংলাদেশের জন্য একটি স্বস্তির খবর। এর পাশাপাশি মালয়েশিয়া সরকার বলে দিয়েছে যে এবারের যে প্রক্রিয়াটি এটি অবশ্যই একদম কোনো তৃতীয় মাধ্যম ছাড়া সরাসরি মালয়েশিয়া শ্রম মন্ত্রণালয় এবং মালয়েশিয়া ইমিগ্রেশন তারা এই জিনিসটি দেখভাল করবে। এবং আমরা এখনো পর্যন্ত শাহাদাত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মালয়েশিয়া থেকে শাহাদাত হোসেন। জাতীয় সংসদে মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশন চলছে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকে নিয়ে সংসদে আলোচনার জন্য এক প্রস্তাব উত্থাপন করেন। প্রধানমন্ত্রী সেই প্রস্তাবের উপরে আলোচনা চলমান। আলোচনায় সংসদ সদস্যরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1947 সাল থেকে বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত। 52 ভাষা আন্দোলন, 54 সালের যুক্তফ্রন্ট গঠন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে কথা বলেন সংসদ সদস্যরা। 29 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান রেলপথমন্ত্রী। ট্রেন এই সেতুর উপর দিয়ে পারাপার করতে পারে এবং যে কারণে এবং এটি যদি আমাদের চালু হয় তাহলে আমরা এটা 88টা ট্রেন আমরা এটা চালাতে পারবো। পায়ুপথে লাঠি ঢুকে নির্যাতনের দায়ে রুবেল সর্দার নামে এক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নগরের কোতোয়ালি থানাধীন পাথরঘাটার গঙ্গাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, সম্পত্তি পাহারায় থাকা শিশুটিকে নির্যাতন করে রুবেল সর্দার নামে এই আনসার সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন মহেশখালী, বাঁশখালী ও কুতুবদিয়ার 11 জলদস্যু বাহিনীর 34 সদস্য। আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আত্মসমর্পণের সুযোগ দেয়ায় সরকারের কাছে কৃতজ্ঞতা জানিয়ে জনগণের কাছে ক্ষমা চান জলদস্যুরা। চট্টগ্রামের বাঁশখালী থেকে শামসুল আলম বাবুর ক্যামেরায় আরও জানাচ্ছেন। এবারে দেশের করোনা পরিস্থিতি। দেশে করোনায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 6140 জনে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 17,112টি। এর মধ্যে নতুন শনাক্ত 1845। এ পর্যন্ত মোট শনাক্ত 4,27,198। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,737 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,44,868 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগামী সপ্তাহের মধ্যে মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রকদের কাছে ফাইজার ভ্যাকসিনের ইতিবাচক তথ্য জমা দিলে আসছে ডিসেম্বরে মার্কিনীদের টিকা প্রয়োগ শুরুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ফাইজারের 30 কোটি ডোজ করোনা ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে মহামারী থেকে বাঁচতে বিভিন্ন ধরনের ভ্যাকসিন প্রয়োজন হবে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাহিত্যের সামগ্রিক অবদানের জন্য এক্সিম ব্যাংক অন্যদিন হুমায়ুন আহমেদ পুরস্কার পেলেন প্রবীণ কথাশিল্পী হাসনাত আব্দুল হাই। একই সঙ্গে তরুণ সাহিত্য শ্রেণীতে এই পুরস্কার পেয়েছেন গল্পকার নাহিদা নাহিদ। বৃহস্পতিবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। ক্রেস্ট সনদপত্রের পাশাপাশি হাসনাত আব্দুল হাই ও নাহিদা নাহিদ যথাক্রমে 5 লাখ ও 1 লাখ করে সম্মানী পান। অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিচারক মণ্ডলীর প্রধান অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। সংস্কৃতি প্রতিমন্ত্রীকে এম খালিদ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান নূর, মেহের আফরোজ শাওন সহ আরও অনেকে। দর্শক সংবাদে আরও একটা বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। এবারে যুক্তরাষ্ট্র নির্বাচন প্রসঙ্গ। ট্রাম্প প্রশাসন বাইডেনের জয়ের বিরুদ্ধে শুধু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এবং মামলা করেই ক্ষান্ত হননি, নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে বিদেশি নেতাদের বার্তা পৌঁছতেও বাধা প্রদান করেছে বলে অভিযোগ উঠেছে। এদিকে পরাজয়ের পর প্রথমবারের মতো ভার্জিনিয়ার জনসম্মুখে এলেন ডোনাল্ড ট্রাম্প। একই দিন ফিলাডেলফিয়ায় অনুষ্ঠানে যোগ দেন বাইডেনও। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। জো বাইডেনের কাছে বড় ব্যবধানে পরাজয়ের পর বুধবার প্রথমবারের মতো জনসম্মুখে এলেন ডোনাল্ড ট্রাম্প। ওই দিন দেশটির সশস্ত্র বাহিনীর সেনাদের শ্রদ্ধা জানানোর জন্য ভার্জিনিয়ার আর্লিংটনে দেখা যায় তাকে। অন্যদিকে জো বাইডেন ভেটারেন্স ডের অনুষ্ঠানে অংশ নেন ডেলোয়ার অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায়। প্রেসিডেন্ট নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যে জালিয়াতি ও কারচুপির অভিযোগ এনে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে পরাজিত এ নেতার পক্ষে সাড়া মেলেনি ৪৫টি অঙ্গরাজ্য থেকেই। এখানে ব্যর্থ হয়ে আবার বাইডেনের কাছে আসা বিদেশি নেতাদের বিভিন্ন বার্তা পৌঁছাতে বাধা দিচ্ছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মূলত প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনের বিজয় মানতে অস্বীকৃতি জানানোই এমন সংকট তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ট্রাম্পের আইনি লড়াইয়ের বিন্দুমাত্র তোয়াক্কা করছেন না নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের মতো করেই প্রশাসনের কাজ গোছাতে ব্যস্ত সময় পার করছেন তিনি। বুধবার দীর্ঘদিনের সহযোগী রন ক্লেনকে নিজের চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ দেন বাইডেন। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল এখনও আসেনি অ্যারিজোনায়, নর্থ ক্যারোলাইনায় ও জর্জিয়া অঙ্গরাজ্যে। দিন যত পেরোচ্ছে ততই আরও শক্ত হচ্ছে বাইডেনের অবস্থান। এদিকে ট্রাম্প বাইডেনের ভোট ব্যবধান কম হওয়ায় জর্জিয়া অঙ্গরাজ্যে নেওয়া হচ্ছে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত। আসমাতুলি, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ এয়ার শো 2022 নামের এক আন্তর্জাতিক এয়ার শো এর আয়োজন করতে যাচ্ছে বিমান বাহিনী। এই লক্ষ্যে বাংলাদেশ এয়ার শো এর ওয়েব পেজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান শেরনিয়াবাদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের সময় জন্ম নেয়া বাংলাদেশ বিমান বাহিনী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে এয়ার শো আয়োজন করতে যাচ্ছে তার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের দরবারে নতুনভাবে পরিচিতি লাভ করবে। নিচে আরো একটি বিরতি, সাথে থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। এবারে খেলার খবর। আন্তর্জাতিক ফুটবল প্রীতি ম্যাচে শুক্রবার নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। করোনা মহামারীর কারণে প্রায় 8 মাস থেকে বন্ধ মাঠের খেলা। অবশেষে আবারও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরছে বঙ্গবন্ধু শতবর্ষ আন্তর্জাতিক ফুটবল সিরিজ দিয়ে, যেখানে নেপালকে আতিথেয়তা দেবে জেমিডের শিষ্যরা। এই ম্যাচকে সামনে রেখে 3 সপ্তাহ থেকে অনুশীলন চালিয়ে যাচ্ছে জামাল ভুঁইয়ার দল। দীর্ঘ বিরতি থাকায় ফিটনেসের দিকে বাড়তি মনোযোগ দিয়েছেন তপু সবুজরা। আসন্ন বঙ্গবন্ধু টি-20 কাপের জন্য স্কোয়াড গড়ল 5টি দল। রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হয় প্লেয়ার্স ড্রাফট। 4 ক্যাটাগরি থেকে বেছে নেওয়া হয় ক্রিকেটারদের, যেখানে এ গ্রেডে থাকা সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ফিরিয়েছে খুলনা। ঢাকায় মুশফিক, বরিশালে তামিম আর চট্টগ্রামের ঠিকানা হয়েছে মুস্তাফিজের। এছাড়া মোহাম্মদ আশরাফুলকে নিয়েছে রাজশাহী। বিস্তারিত রিপোর্টে। করোনাকালে প্রেসিডেন্টস কাপের পর বিসিবি আরেক ধাপ এগিয়ে যেতে চাইছে বঙ্গবন্ধু টি-20 কাপ দিয়ে। ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম এই 5 দল সাজিয়েছে 16 সদস্যের স্কোয়াড, যেখানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এই গ্রেডে থাকা ক্রিকেটাররা। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসানকে টেনেছে খুলনা। আরেক বড় নাম মাহমুদুল্লাহ একই শিবিরে। প্রথম ডাকে দল না পাওয়া এই সিনিয়র ক্রিকেটারকে নেওয়ার সুযোগ লুফেনে জেমকম খুলনা। চট্টলার ছেলে তামিম, তার ঠিকানা বরিশালে। ঢাকায় মুশফিক, চট্টগ্রামে মুস্তাফিজ। রাজশাহীতে নেই এ গ্রেডের কেউ। ওদের প্রথম পছন্দ বি গ্রেডে থাকা সাইফুদ্দিন।
বেক্সিমকো ঢাকায় মুশফিক ছাড়া বড় নাম পেসার রুবেল হোসেন। মজবুত পেস ইউনিটে বাকি দুই সদস্য মেহেদী হাসান রানা ও আবু হায়দার রনি। যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী, ওপেনার তানজিদ তামিম, শাহাদাত দীপুরা একই সঙ্গে। মুমিনুল মুস্তাফিজ, লিটন, সৌম্য, মিঠুন, মোসাদ্দেক। জাতীয় দলের নিয়মিত মুখ গাজী গ্রুপ চট্টগ্রামে। জেমকম খুলনায় অভিজ্ঞ ক্রিকেটাররা সাকিব মাহমুদুল্লাহদের সঙ্গে ইমরুল কায়েস, আলামিন, শফিউলের মতো খেলোয়াড়রা। তামিমের ফরচুন বরিশাল তারুণ্যে ঠাসা। আফিফ, পারভেজ ইমন, আমিনুলদের পাচ্ছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। প্রেসিডেন্টস কাপে আলো ছড়ানো ইরফান শুক্কুর খেলছেন বরিশালের হয়ে। একই জার্সিতে দেখা যাবে তাসকিন, মিরাজ, রাহিদের। এদিকে দল পেয়েছেন মোহাম্মদ আশরাফুল, তার ঠিকানা মিনিস্টার গ্রুপ রাজশাহীতে। ওদের উল্লেখযোগ্য নাম সাইফুদ্দিন, শেখ মেহেদী, শান্ত, সোহান। ড্রাফটের সর্বোচ্চ 1,14,00,000 টাকা খরচ করেছে খুলনা। দ্বিতীয় সর্বোচ্চ 1,13,00,000 খরচ করেছে বরিশাল ও চট্টগ্রাম। ঢাকা 1,03,00,000 আর সর্বনিম্ন খরচ রাজশাহীর 1,02,00,000 টাকা। চলতি মাসের 21 অথবা 22 তারিখে গড়াবে বঙ্গবন্ধু টি-20 কাপ। লিস্ট পেয়েছেন সেখানে আরিফুল ইসলাম, নিউজ 24। ভারতের উত্তর কলকাতার কাকুর গাছিতে কালী পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ সময় বিশ্বসেরা অলরাউন্ডারকে এক পলক দেখতে মানুষের ঢল নামে পূজা মণ্ডপে। এমন আয়োজনে আমন্ত্রণ জানান ওই আয়োজকদের ধন্যবাদ জানান সাকিব। বলেন, দিনকে দিন দুই বাংলার সম্পর্ক আরও মজবুত হচ্ছে। দূর দূরান্ত থেকে তাকে দেখতে আগত ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ভারতের পূজা কমিটির আয়োজক পরেশ পাল জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পূজা উদ্বোধন করেই আবার ঢাকায় ফিরে যাবেন সাকিব। আর এই ছিল এখনকার আয়োজন। সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।